2006 সালে যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং, ওই আমলে উনি ভারতীয় মুসলিমদের আর্থসামাজিক এবং ধর্মীয় পরিকাঠামো মূল্যায়ন করার জন্য ডক্টর রাজেন্দ্র সাচারকে দিয়ে 5 সদস্যদের একটা কমিটি করে তাদের দায়িত্ব দিলেন যে দেশের মুসলিমদের অর্থনৈতিক অবস্থা আর সামাজিক শান্তি এবং ধর্মীয় শিক্ষা দীক্ষা কেমন, এইটা সারা ভারত থেকে তথ্য নিয়ে জমা করে দিতে হবে। 2 বছর ধরে সাচার কমিশনের এই 5 জন ব্যক্তি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে तमाम ভারতের সমস্ত রাজ্য ঘুরে ঘুরে একটা রিপোর্ট দিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে। সেই রিপোর্টটা প্রিন্ট হয়ে দেশময় প্রচার হলো। বইটা আছে আমার কাছে, 438 পৃষ্ঠার এত মোটা বড় সাইজের একটা বই। সেই বইটা পড়ে দেখলাম যে ভারতবর্ষের মুসলিমদের ভিতরে শিক্ষায়, স্বাস্থ্যে, ধর্মে এবং অর্থে সবচেয়ে উন্নততর জীবনযাপন করে কেরালার মুসলিমরা। শিক্ষায়, স্বাস্থ্যে, আপনার অর্থে এবং ধর্মের ব্যাপারে একেবারেই পিছনের দিক থেকে 26 নম্বরে আছে পশ্চিমবাংলা। কেরালা 1 নম্বরে, পশ্চিমবাংলা 26। জানলাম কিভাবে না, মনমোহন সিং এর তদন্ত করা এই কমিটির রিপোর্টের ভিত্তিতে। এই রিপোর্টটা পড়ে তখন মনে হলো, তাহলে এই যে সন্ধ্যের পরে পরে মসজিদে পড়ি, আমরা কি ঘোড়ার ঘাস কাটতেছি? হচ্ছে কি তাই? অন্তত টাকায় নাই আমরা গরিব, ধর্মে তো আমরা এগিয়ে যাওয়ার কথা, আমরা সন্ধ্যের পরে পরে পড়াচ্ছি। কিন্তু পশ্চিমবাংলাটা কত বড়, আর আমরা পড়াচ্ছি কট্টুকান জায়গায়। ওই হুঁশ বুদ্ধি তো আমার তখন ভালো হয়নি খুব একটা। বইটা নিয়ে পড়াশোনা করে বুঝলাম যে কেরালা একবার জাতীয়। চলে গেলাম কেরালায়। সেখানে আমার শালার বাড়ি না, খালার বাড়ি না, কেউ নিত আমার। চলে গেছি 3 জন গে, সেই হিড়িং বিড়িং কুড়ুম কাড়াম করে, সে ঘোড়ার ডিম তো কিচ্ছু বুঝতে পারি না। 2টো ভাত খাবো, তার চাতি পাচ্ছি না। যতবার ভাত বলি ওরা ততবার এরম করে চায়। তা আমি ঘুরে ঘুরে রান্নার কোন দিকে, সেখানে গিয়ে বললাম তা আবার 2টো ভাত দিলে। তার মানে পুরো গোগা হয়ে গেল 3 জন। ওদের তো ভাষা ওই শুনেছেন কম বেশি। 3-4 দিন থাকলাম, কোনো লাইন হলো না, কার সঙ্গে পরিচয়টা হলো না, ফিরে বাড়ি আসলাম। বিশাল কষ্ট হয়েছিল সেইবার। তারপরেই শুনলাম কেরালার একজন বিশিষ্ট ব্যক্তি কলকাতাতে আসছেন। আমি যে আসে আসুক, ধর, আমি কথা বলবো। চলে গেছি তার বাড়ি, যে তার সঙ্গে কথা বললাম। উনি ছিলেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর বাহাউদ্দিন নাদভী। আমার জীবনের ফার্স্ট দেখা। আমি বললাম, হজরত আমি একটু কেরালায় গিয়েছিলাম এই চিন্তা ভাবনায়, কিন্তু কোনো লোকজন পেলাম না, তো শুনছি আপনি আজকে আসবেন, তাই এসেছি। আমাদের একটু যদি সাহায্য সহযোগিতা করেন, একটু কেরালাটা বুঝতে চাই। বললেন ঠিক আছে। ফোন নম্বর নিলেন, বললেন আমি সময় মতো আপনাকে ডেকে দেবো। মাস 6 ভিতরেই উনি একেবারে কাগজপত্র রেডি করে পাঠিয়েছেন 40 জনকে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সেই টিমে আব্বাও ছিলেন, আরো 38 জন ছিলেন। 40 জন গেলাম, থাকলাম 7 দিন। জীবনে এই প্রথম কেরালাটা খুব ভালোভাবে উপভোগ করছি। মসজিদ, মন্দির, ঈদগাহ, গির্জা, হাই স্কুল, প্রাইমারি, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, শিক্ষাঙ্গন, সমস্ত কিছু ওরা দেখালেন। ওরা তারপরে আমাদের জিজ্ঞেস করছেন, বলুন আপনাদের বাংলা কেমন আর আমাদের কেরালা কেমন? আমরা বললাম, নিঃসন্দেহে আপনারা অনেক আগিয়ে আছেন। একটা ছোট কথা বলি, কেন? সকালবেলা হবে, একদম গুঁড়ো গুঁড়ো বাচ্চা যাদের বয়স 6 থেকে 10-11-র ভিতরে, বুকে একটা ব্যাগ, গুড় গুড় করে সব রাস্তার ধারে যাবে। তো 5টা কোচি যদি রাস্তার ধারে দাঁড়ায়, ওদের দিয়ে গাড়ি আসছে, গাড়িওয়ালা যদি দেখতে পায় এরা বাচ্চা দাঁড়িয়ে আছে, তাই এখান থেকে অন্তত 20 হাত দূরে ট্যাক্সি দাঁড়িয়ে দেবে। দিয়ে ওখান থেকে ড্রাইভার নেমে এসে বাচ্চাগুলোর হাত ধরে রাস্তাটা পার করিয়ে দেবে। ছাত্রদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি সেখানকার চলমান গাড়ির ড্রাইভারগুলো এতটা যত্নবান।
বেলা 11টা বাজবে, 10টা বাজবে, এবার হাই স্কুলের পালা। স্কুলের ছেলেরা মেয়েরা স্ট্যান্ডে স্ট্যান্ডে ভিড় করে দাঁড়াবে, বাস আসবে, প্রথম উঠবে স্কুলের বাচ্চারা। কোন স্কুল স্টুডেন্ট ছাড়া অন্য কেউ যদি আগে উঠতে যায়, কন্ট্রাক্টর তার জামার কলার ধরে হিড় করে টেনে একদম পিছনে দিয়ে দেবে। আগে স্কুল বাচ্চারা উঠবে, যদি জায়গা থাকে তারপরে অন্য পাবলিক উঠবে। চৌমাথায় কি এই আশাটা করা যায়? চৌমাথায় আমাদের মেয়েগুলো হাই স্কুলে যায়, ওই ঠেলাঠেলি করেই তাদের উঠতে হয়। আমরা দেখি না যে সাধারণ প্যাসেঞ্জার গুলো, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই মেয়েগুলো স্কুলে যাবে, আগে তুলে দে, তারপর জায়গা থেকে আমরা যাবো না, হ্যাঁ না যাবো। এতটুকু দরদ এহসান আমরা আমাদের স্কুল পড়ুয়া বাচ্চাদের প্রতি দেখাতে পারি কি? সেটা কেরালাতে দেখেছি। জঙ্গল ঘুরতে যেয়ে দেখলাম নারকেল গাছের গোড়ায় এক একটা বাগানে অন্তত কয়েক হাজার করে নারকেল পড়ে আছে। তা আমি জিজ্ঞেস করলাম, এসব কি আজাবা বাগান? ওরা আবার বুঝতে পারছে না। তা আমি একটু ভালো করে বললাম, এসব কি বেজম্মা বাগান? তোরা বোঝে? আমি আর ঘুরে গিয়ে বললাম, जिस बच्चे को बाबा नहीं है, यानी बगैर बाप से जो बच्चा निकलते हैं, कि ये बागान वैसा ही कहीं से मिले? বলছে না না, এর মালিক আছে। তাহলে মালিক আছে তো এত নারকেল পড়ে রয়েছে কেন? তা বলছে আসলে মালিক বিদেশে কাজ করে, ওর বাড়ির নারকেল পড়াবার লোক নেই, আমি তো খাবার লোক নেই। তো বলছে হ্যাঁ, এক পিস নারকেলের দাম কেরালায় 70 টাকা। বাগানের ভিতরে অন্তত 200-300 নারকেল গাছ, সবার গোড়ায় 2-5টা করে ছিটকে পড়ে পড়ে সারা বাগান ছড়িয়ে রয়েছে। বলছে আমাদের এখানে কারোর বাগানের নারকেল কেউ কুড়িয়ে নিয়ে যাবে না। একটু লাহলা পড়ে, বাঙালি হিসেবে লাহলা পড়া উচিত যে ওরা কত বড় ইডিয়েট, ওরা কত বড় হুঁশো, ওরা কত বড় নাদান। আমার সোনাচ্চার ছেলে পিলে একটু একটু আম তাই কুড়িয়ে বাড়িয়ে আসে, আর ও শালারা নারকেল কুড়িয়ে বাড়লে আর পারে না। কেডা রে, একটু চা দে। আমি এই জন্য একটু লাহলা পড়তে বললাম যে কেরালা যা বাস করে শালা মানুষই জাত, অত সুন্দর নারকেল পড়ে রয়েছে, একটাও কুড়িয়ে গেলে যায় না। সবকিছু দেখে শুনে মনে হলো না যে সত্যি কেরালায় শান্তি আছে, শান্তি আছে। এইরকম ধর্মসভায় চোং, কোন মন্দিরে, কোন ধর্মসভায়, কোন পুজো প্যান্ডেলে, কোন রাজনৈতিক মিটিংয়ে চোং বাজাবার কোনো এখতিয়ার নেই। রাস্তায় রাস্তায় ঘোষণা হচ্ছে পার্টির মিটিং, বের মিটিং, বক্স বসিয়ে ট্যাক্সির মাথায়। আমাদের যেরকম বক্স আছে না, তাও এত বড় নয়, তো একটা জাহান্নাম। কেন 3টে জোড়া দিলে এরম হবে, ওইরকম 2টো বক্স, এদিকে একটা ফেরানো, 2 দিকে ফিরিয়ে ট্যাক্সির মাথায় পাবলিসিটি হচ্ছে, কোনো চোখ নেই। মন্দিরের পুরোহিতকে জিজ্ঞেস করলাম, এত বড় একটা পুজো হচ্ছে, এত লোকজন, তা চোখ নেই? ता बोलती चोंग से बहुत ज्यादा आवाज होने से बच्चों लोगों के लिखना पढ़ना का नुकसान होती है। ওরা পড়াশোনাটাকে সব ক্ষেত্রেই গুরুত্ব দেয়, সব ক্ষেত্রে। কোন ধর্ম সভায় গত 4 দিন আগে কেরালায় 2টো প্রোগ্রাম করেছি। একটা প্রোগ্রাম ছিল স্টুডেন্ট মিট, 10,000 স্টুডেন্ট হবে। পরেরটা ছিল স্টুডেন্ট ওপেন কনফারেন্স, কম বেশি 60 থেকে 70,000 লোক, একটাও চোখ নেই। আর যেখানে সভা হচ্ছে সেখান থেকে আপনি পায়ে হেঁটে 2 মিনিট হেঁটে আর কোনো শব্দ পাওয়া যাবে না।